আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পূর্ববর্তী একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আপনারা যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি এই প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েন, এছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন আমাদের প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্টে যেতে পারেন, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ভিডিওগুলো দেখেন, যে পড়াগুলো পড়বেন সে পড়াগুলো কিন্তু আপনাদের সামনে চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ মূলত বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে চিহ্নিত। তবে এই যুগের 1201 থেকে 1350 পর্যন্ত সময়কে অনেক সমালোচক বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে মনে করে, কারণ তাদের মতে এই 150 বছর বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচিত হয়নি। তবে ত্রয়োদশ শতকের শেষের দিকে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলওয়াদ মিশ্রের শিখ সুহদা গ্রন্থ পাওয়া যায়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, এটি কে বলেছেন? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, এটি কে বলেছেন? চণ্ডীদাস। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গীতিকাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। আর হচ্ছেন ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন। সো এখানে যদি কোশ্চেন এরকম আসতো যে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন কে? সম্পাদনা করেছেন হচ্ছে দীনেশচন্দ্র সেন, তখন আমাদের গ নাম্বার অ্যান্সারটা কারেক্ট হতো। বাট এখানে জিজ্ঞাসা করেছে যে ময়মনসিংহ গীতিকার সংগ্রহ কে করছে। সো ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করেছেন কিন্তু চন্দ্রকুমার দে। আর কাদের পৃষ্ঠপোষকতা এবং আগ্রহে চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন? তারা হচ্ছেন ডক্টর দীনেশচন্দ্র সেন এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়। সো আমি যদি এক লাইনে করে এখন অ্যান্সারটা বলি, সো ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। আর ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। কবি গানের প্রথম রচয়িতা গজলা পুট। কবি গানের প্রথম রচয়িতা গজলা পুট। কবি গানের প্রথম রচয়িতা গজলা পুট। বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? বাংলা এশিয়াটিক সোসাইটি। বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? বাংলা এশিয়াটিক সোসাইটি। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে মাওলানা আকরাম খাঁ। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরম খাঁ। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরম খাঁ। কথা সাহিত্য বলতে কোনটি বোঝায়? ছোট গল্প ও উপন্যাস। কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাস। কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাস। সাধারণভাবে কাহিনী বা আখ্যায়িকা যুক্ত সাহিত্যকে কথা সাহিত্য বলে। কথা সাহিত্য কথাটি এসেছে ইংরেজি ফিকশন থেকে। ফিকশন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মিথ্যা, অলিক বা বানানো কাহিনী। এখন সাহিত্যের ক্ষেত্রে ফিকশন বা কথা সাহিত্য বোঝাতে উপন্যাস ও ছোট গল্পকে বোঝানো হয়। কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাস। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র।
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিলদোল। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিন্দোল। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। গীতাঞ্জলি বানানে হচ্ছে আমাদের গীতা বানানে হচ্ছে গতে দীর্ঘইকার আর জলি বানানে হচ্ছে লতে রস্বইকার। তো এই দুটো নিয়ে হচ্ছে প্যাঁচা আগিয়ে দেয়। গীতা বানানে সবসময় মনে রাখবেন গীতা বানানে হচ্ছে দীর্ঘইকার আর জলি বানানে হচ্ছে আমাদের লতে রস্বইকার। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। ভূষণ্ডির কাক কথাটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক কথাটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। দশে মিলে করি কাজ, এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? এখানে কারক কাজ, দশে মিলে, যেহেতু দশে মিলে করব কাজটা, সো এটা হচ্ছে আমাদের কর্তৃকারক, আর যেহেতু এ আছে তার মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। সো দশে মিলে করি কাজ, এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। অথরিটারিয়ান এর সিনোনিম হচ্ছে অটোক্রেটিক। অথরিটারিয়ান এর সিনোনিম হচ্ছে অটোক্রেটিক। অথরিটারিয়ান এর সিনোনিম হচ্ছে অটোক্রেটিক। অটোক্রেটিক মানে হচ্ছে স্বৈরশাসক। অটোক্রেটিক মানে হচ্ছে স্বৈরশাসক। বর্তমানে কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট বা বলতে পারেন খুবই বহুল আলোচিত বা আমাদের মুখে বলা হচ্ছে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে স্বৈরশাসক। সো এই স্বৈরশাসকের যে ইংলিশ মিনিং সেটা হচ্ছে অটোক্রেটিক। সাকাম্ব মানে হচ্ছে সাবমিট। সাকাম্ব মানে সাবমিট। সাকাম্ব মানে হচ্ছে সাবমিট। সাকাম্ব মানে হচ্ছে নতি স্বীকার করা, আর সাবমিট মানে হচ্ছে নতি বা বশ্যতা স্বীকার করা। তো সাকাম্বের সিনোনিম হচ্ছে সাবমিট। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ। স্লাগিশের অপোজিট হচ্ছে অ্যানিমেটেড। স্লাগিশের অপোজিট হচ্ছে অ্যানিমেটেড। স্লাগিশ মানে হচ্ছে অলস, অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত। স্লাগিশ মানে হচ্ছে অলস, অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত। অবসোলেট এর অ্যান্টোনিম হচ্ছে মডার্ন। অবসোলেট এর অ্যান্টোনিম হচ্ছে মডার্ন, কারণ অবসোলেট OBSOLETE এই অবসোলেট মানে হচ্ছে সেকেলে। OBSOLETE এই অবসোলেট মানে হচ্ছে সেকেলে। সো অবসোলেটের অ্যান্টোনিম হচ্ছে মডার্ন। কোন জুটিটা হচ্ছে আমাদের সিনোনিমাস, মানে হচ্ছে একই অর্থ দেয়? যেমন ওয়েস্ট ট্রাশ। ওয়েস্ট ট্রাশ হচ্ছে আমাদের একই অর্থ দেয়, বাকিগুলো সেম অর্থ দেয় না, কারণ আমরা অর্থগুলি যদি একটু জানার চেষ্টা করি। যেমন রিডিউস মানে হচ্ছে হ্রাস করা, আর রাবিশ মানে হচ্ছে আবর্জনা। সো অবভিয়াসলি মিলতেছে না। রিসাইকেল মানে হচ্ছে পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত, আর ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। সো এটাও মিলতেছে না। কনজার্ভ মানে হচ্ছে বিপরীত দিক। কনজার্ভ মানে হচ্ছে বিপরীত দিক, আর কনজিউম মানে হচ্ছে ভোগ করা। সো এটারও কোনো মিল নেই। একমাত্র ওয়েস্ট এবং ট্রাশ দুটোর অর্থই হচ্ছে আবর্জনা। সো এই জন্য এটাই হচ্ছে আমাদের সিনোনিমাস পেয়ার। I have a saving account at Standard Chartered Bank, মানে একটা ব্যাংকের নামের আগে অ্যাট বসবে।
I have a saving account at a Standard Chartered Bank. I have a saving account at Standard Chartered Bank. কোন সেন্টেন্সটি কারেক্ট? ইট ইজ আ নাইস পোয়েম। ইট ইজ আ নাইস পোয়েম, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। বাকিগুলো কেন হচ্ছে আমাদের কারেক্ট হয়নি সেটা আমরা একটু দেখি। প্রথম অ্যান্সারে মানে প্রথম আমাদের যে অপশনটা সেখানে হবে দেয়ার ইজ নো রুম। দেয়ার ইজ নো রুম হবে মানে এখানে প্লেস হবে না, মানে যদি এটা বুঝাতে চাই যে বেঞ্চে জায়গা নেই, তো এটা বোঝানোর জন্য আমাদের যে ওয়ার্ডটা ইউজ হয় সেটা হচ্ছে রুম। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। তারপর হবে এই যে আই হ্যাভ টু ব্রেড, এটা এভাবে হবে না, আই গট 2 pieces অফ ব্রেড, কারণ ব্রেডের 2টা টুকরা হচ্ছে আমি পেয়েছি, সো এটা বোঝানোর জন্য আই গট 2 pieces অফ ব্রেড, এটা হবে কারেক্ট। তারপর হচ্ছে আই ওয়েন্ট হোম, এটা হবে এই যে ওয়েন্ট টু হবে না, ওয়েন্ট হোম হবে, আই ওয়েন্ট হোম, কারণ হোমের আগে প্রিপোজিশন হয় না, হোমের আগে টু প্রিপোজিশন, এই যে হোমের আগে টু প্রিপোজিশন হয় না, তাই এটা হবে আই ওয়েন্ট হোম। সো দেখতেছি আমাদের বাকি 3টা অপশনই ভুল, তো একমাত্র কারেক্ট আমাদের অপশন হচ্ছে ইট ইজ আ নাইস পোয়েম। An Omar Khayyam is rarely born. An Omar Khayyam is rarely born, এটা হচ্ছে আমাদের মানে আর্টিকেল বসাতে হচ্ছে, তো এটা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমাদের হচ্ছে একটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে। সো অ্যান ওমর খায়াম ইজ রেয়ারলি বর্ন, মানে একজন ওমর খায়াম রেয়ারলি পৃথিবীতে জন্মায়। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা হচ্ছে দ্য বিগ বুক। এই যে দ্য বিগ বুক মানে হচ্ছে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি, কারণ একটা টেবিলে তো অনেক বুক থাকতে পারে, বাট সেটাকে বিগ বুক বলে আমি নির্দিষ্ট করতেছি, তাই এটার আগে দা বসবে। দ্য বিগ বুক অন দ্য টেবিল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস। The big book is on the table is for my history class. The more you practice speaking, the better you will do it. যেহেতু আমাদের সেন্টেন্সের শুরুতে দ্য মোর আছে, তাই এটার সাথে মিল রেখে হবে দ্য বেটার। দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, দ্য বেটার ইউ উইল ডু ইট। হি অ্যান্ড আই আর ওয়েল, যেহেতু হি অ্যান্ড আই দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, সো হি অ্যান্ড আই আর ওয়েল। ইম্পারেটিভ সেন্টেন্স নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অফ ইয়ং লেডিস। সো শো গুড ম্যানার্স এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের অর্থ কি? এর মানে হচ্ছে বিহেভ জেন্টলি। শো গুড ম্যানার্স এর অর্থ হচ্ছে বিহেভ জেন্টলি। শো গুড ম্যানার্স এর অর্থ হচ্ছে বিহেভ জেন্টলি, জেন্টলি মানে আর কি। ডগ ডেজ মিনস হট ওয়েদার, ডগ ডেজ মিনস হট ওয়েদার। হোয়াট ডু ইউ ওয়ান্ট এর আমাদের মানে ন্যারেশন করতে হবে, সো আমরা বলব মানে এটার যে ইনডাইরেক্ট স্পিচটা হবে সেটা হচ্ছে যে she asked him what she wanted. What do you want? She asked him. এর indirect speech হবে she asked him what he wanted. What do you want? She asked him. এর indirect speech হবে she asked him what he wanted. Which is the example of superlative degree? List. এই যে list এটা হচ্ছে superlative degree উদাহরণ, LEAST লিস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। কোনটি অড পেয়ার? ওকে, অ্যাকসেপ্ট রিজেক্ট এটা হচ্ছে বিপরীত। অ্যাকসেপ্ট রিজেক্ট মানে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা। ওকে, শর্ট লং বিপরীত, শর্ট মানে ছোট, লং মানে বড়, বিপরীত। কারেক্ট রং, কারেক্ট মানে সঠিক, রং মানে ভুল। তো 3টা অপশনই দেখতেছি আমি হচ্ছে বিপরীত, শুধুমাত্র আমাদের খ নম্বর অপশনে আছে হ্যাপি প্লিজড, মানে দুটোর অর্থই সেম, হ্যাপি আর প্লিজড এর দুটো অর্থই সেম, তাই এটাই হচ্ছে আমাদের অড মানে হচ্ছে ডিফারেন্ট, বাকি অন্যান্য অপশনগুলো থেকে এই অপশনটা ভিন্ন, তাই এটাই অ্যান্সার। ড্রিজলিং মিনস রেইনিং লাইটলি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, সো ড্রিজলিং মিনস রেইনিং লাইটলি। ড্রিজলিং মিনস রেইনিং লাইটলি।
কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট জেনারেল। সো লেফটেন্যান্ট বানানো হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, যে মিথ্যা তুমি 10 পিঁপড়া। সো এটা মাথায় রাখলেই হবে, মিথ্যা তুমি 10 পিঁপড়া। আর জেনারেল হচ্ছে GENERAL, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। বিলিফ, আচ্ছা ভার্ব বিলিভের নাউন হবে বিলিফ। বিলিভ এর নাউন হচ্ছে বিলিফ। বিলিভ এই মানে বিলিভ ভার্বের নাউন হচ্ছে বিলিফ। আচ্ছা, আপনারা যদি আমাদের চ্যানেলে চলে আসেন তো আমাদের চ্যানেলের হোম সেকশনে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, তাহলে আমাদের ম্যাথের অপশন পেয়ে যাবেন। তো কাইন্ডলি আমাদের ম্যাথের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের পড়ায় ব্যাক করি। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন পদার্থবিজ্ঞানী এম জাহিদ হাসান। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন পদার্থবিজ্ঞানী এম জাহিদ হাসান। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন এম জাহিদ হাসান। 13 সালের প্রশ্ন এখন আসবে না। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ ময়মনসিংহ বিভাগ। এটা আপাতত, পরবর্তীতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই চেঞ্জ হবে। সো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন সবসময় পড়ে রাখবেন। বিভিন্ন চাকরির জন্য যখন যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার সময় অনুযায়ী তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ হান্তুরে সিং এ তো মনে হচ্ছে না এখন আর আছে। এটার উত্তরটা আমি দিতে পারতেছি না, মানে এই মুহূর্তে তো অবশ্যই চেঞ্জ হয়েছে। সো আপনারা একটু আমাকে একটু জানাবেন এই মুহূর্তে আসলে কে আমাদের জাতীয় ক্রিকেট দলের কোচ, তার নাম কি, সে অ্যান্সারটি একটু কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর জেলায়। কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর জেলা। আর এটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। সো এটাও প্রতি বছর দেখবেন আসলে কোন জেলায় কোনটা বেশি উৎপন্ন হয়, কারণ এটাও প্রতি বছর চেঞ্জ হয়। কোনটি ভারতের 7 সিস্টার্সের রাজ্যসমূহ অন্তর্ভুক্ত নয়? কেরালা। কেরালা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। 7 সিস্টার্সটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের আশেপাশে যে রাজ্যগুলো আছে সেগুলো হচ্ছে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত। আর কেরালা হচ্ছে অনেক দূরের একটা রাজ্য, সো সেটা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত না। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? 1945 সালে। জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? 1945 সালে। জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? 1945 সালে। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? 2টি। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? 2টি। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? 2টি। এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে আমাদের জিকে গুলো আছে, সাধারণ জ্ঞানগুলো আছে, সেগুলো কিন্তু পড়বো, সেগুলো কিন্তু বাদ যাবে না, কারণ সেগুলো আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। মুক্তিযুদ্ধ তো আমাদের মানে এটা তো আমাদের ইতিহাসের সাথে সংযুক্ত। সো মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেনে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন ওই প্রশ্নগুলো আমাদের পড়তেই হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক কবে ঘোষণা করা হয়? 3 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3 মার্চ 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টর। জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 5:3। শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু।
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে হযরত আলী রাধান। কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল? শাতিল আরব। কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল? শাতিল আরব। কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল? শাতিল আরব। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। কোনটি সামরিক জোট নয়? নাফটা। নাফটা সামরিক জোট নয়। নাফটা সামরিক জোট নয়। কারণ নাফটা আর সাফটা হচ্ছে আঞ্চলিক বাণিজ্য চুক্তি, যে নাফটা এবং সাফটা হচ্ছে আঞ্চলিক বাণিজ্য চুক্তি, তাই এগুলি সামরিক জোট নয়। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধানের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।